তো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তা পড়াশোনা কেমন হচ্ছে সবার? আচ্ছা, আরসিসি যা পড়ালাম, দেখো আরসিসিও আগে যেমন এনভায়রনমেন্ট বলেছিলাম, আরসিসিও কিন্তু শুরু হয়ে গেছে এবং দেখতে দেখতেই আরসিসি শেষ হয়ে যাবে। আর আরসিসি খুব বেশি দিন লাগবে না। এরপরে আমি প্রিস্ট্রেস কংক্রিট পড়াবো, কলাম একটু বাকি আছে, ফুটিং একটু বাকি। ফুটিং অ্যাকচুয়ালি পড়ানোর কিছু দরকার হয় না অ্যাকচুয়ালি, তাও ফুটিংটা পড়াবো। ফুটিং বাকি আছে, মেন বাকি আছে তোমাদের প্রিস্ট্রেস কংক্রিট। যতটুকুন পড়িয়েছি কি আরসিসি বোঝা গেছে ততটুকুনি? না, স্ল্যাবের আমি একটা এক্সট্রা ক্লাসে আমি দিয়েছিলাম, বুঝতে পারলে? স্ল্যাবের একটা আমি আগের মাসে ওই প্রত্যেক মাসে একটা করে ক্লাস করাই, ফ্রি রেজিস্ট্রেশন ক্লাস নাম দিয়েছি। তার মধ্যে আমি স্ল্যাবের আমি সবগুলো জায়গায় পড়িয়েছিলাম। তো তোমরা যদি বলো স্ল্যাব আমি আরেকবার পড়িয়ে দিতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি টাইম তো লিমিটেড, সেই জন্য বলছি আর কি। হ্যাঁ, পড়িয়ে দেবো তাহলে। স্ল্যাব স্ল্যাব একদিন লাগবে স্ল্যাবটা। হ্যাঁ, পড়িয়ে দেবো। স্ল্যাব থেকে অনেক কোশ্চেন আসে। আর সেই ওই ফ্রি রেজিস্ট্রেশন ক্লাসে স্ল্যাবের সবকিছু পড়ানো হয়নি অ্যাকচুয়ালি, 2 ঘন্টায় তো সব পড়ানোও যায় না। তো আজকে আমি দেখো যেভাবে পড়াচ্ছি, দেখো পড়ার দুটো স্টাইল হয়। এটা আমি আমার স্যারের থেকে শিখেছিলাম, যে হয় সাবজেক্ট ওয়াইজ অথবা এমসিকিউ এর সাহায্যে পড়ানো। তো এমসিকিউ এর সাহায্যে আমরা কখন প্রিপারেশন করাই? যখন আমাদের কাছে টাইম লিমিটেড। কারণ এখন তো বোঝা যাচ্ছে না যে টাইম কত দূর আছে আর কি পিএসসি বেরোতে বেরোতে। সেই জন্য আমি এরকম ভাবে এমসিকিউ স্টাইলে কোশ্চেন ধরে ধরে আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। কিন্তু দেখবে প্রত্যেকটা কোশ্চেন মানে এমন ভাবে পড়াবো যেটা সেই সাবজেক্টের পুরো রিলেটেড জায়গাটা কভার করবে। শুধু কোশ্চেন তার উত্তর এইভাবে কোনো কোশ্চেন ক্লাস হবে না আমার এখানে। ঠিক আছে কৌস্তব, তাহলে তুমি শুরু করি তাহলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। চলো তাহলে আমরা শুরু করছি আজকে। আগের ক্লাসে আমরা 50 নম্বর কোশ্চেন অবধি পড়িয়েছিলাম, আজকে 51 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। দাঁড়াও 1 মিনিট, সেট করে নি। হ্যাঁ 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 হ্যাঁ। ওই ঠিক আছে চলো। 10 থেকে 10 থেকে স্যার বলছি সাবজেক্ট কি মানে আর চ্যাপ্টার কি আরসিসি কি করানো হবে না না এমসিকিউই হবে স্যার? এর পরের দিনই প্রিস্টেস কংক্রিট শুরু হবে, ঠিক আছে? চ্যাপ্টার না পড়িয়ে শুধু এমসিকিউ বে কি চাকরি পাওয়া যায় নাকি? চ্যাপ্টার তো পড়াতেই লাগবে, ওটা মাস্ট। ঠিক আছে, দেখো আমরা 51 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। 51 নম্বর কোশ্চেনে কি বলেছে? 51 নম্বর কোশ্চেনে বলেছে অ্যাকর্ডিং টু আইএস 456, এখানে 1978 লেখা আছে, যেহেতু এটা তোমার পুরনো কোড। যেহেতু পুরনো কোড সেই জন্য 1978 লেখা আছে, এখন 2000 লেখা থাকবে আর কি। অ্যাকর্ডিং টু আইএস 456/2000, the column or the start is the member whose effective length is greater than। দেখো আজকে যেগুলো পড়াবো বা এখন থেকে যেগুলো কোশ্চেন করাবো, আরসিসি ডিজাইনের 90% কোশ্চেন, মোর দেন 90% কোশ্চেন এমসিকিউ বে সেট হয় আইএস 456 থেকে। আর 10% এদিক ওদিক ক্যালকুলেশন, ঠিক আছে? আজকে যা পড়াবো বেশিরভাগটাই তোমার আইএস কোডের প্রভিশন পড়াবো। আমি অলরেডি নোট দিয়ে দিয়েছি, নোটে মিলিয়ে নেবে একবার, ঠিক আছে? নোটটাকেই আমি জাস্ট ভয়েসের আকারে তোমাদের বলবো, নোট পুরোটাতে দেওয়া আছে। দেখো ক্লস চলে যাওয়া হচ্ছে 26.5.3.1। নিশ্চয়ই ইয়ে নিয়ে সবাই বসেছো, আইএস 456টা নিয়ে বসেছো। যদি না বসে থাকো 2 মিনিট সময় নাও, বলো স্যার আইএস 456 নেওয়া হয়নি, আইএস 456 আর তোমার গুপ্তার বইটা দুটো নিয়ে নাও। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আইএস 456 রেডি তো সবার কাছে? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে চলো তাহলে। তাহলে আইএস 456 বা তোমরা ইয়ে করতে পারো তোমরা। দাঁড়াও, এখনো ক্লাসে আমি 8টায় টাইম দিই, 8টা 5 অবধি বলি, তারপরেও কেন যে জয়েন করতে থাকে। দেখো ক্লস চলে যাও 26.5.3.1, ঠিক আছে? এটা হচ্ছে আমাকেও বের করতে হচ্ছে। ক্লস 26.5.2, 26.5.3.1। এখানে দেখো 26.5.3.1, এই ক্লসটা রয়েছে হচ্ছে পেজ নাম্বার 49। এখানে দেখো একদম পেজ 49-এর ওপরেই নোট বলে লেখা আছে।
নোটে কি লেখা আছে? নোটে দেখবে লেখা আছে এফেক্টিভ লেন্থ। তো এবার মনে প্রশ্ন আসতে পারে, স্যার কলামের এফেক্টিভ লেন্থ কি জিনিস? আমি তোমাদের এখনো কলাম পড়াইনি, কলাম যখন পড়াবো তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এফেক্টিভ লেন্থ কাকে বলে, ক্লিয়ার লেন্থ কাকে বলে, সব ক্লিয়ার হয়ে যাবে। তো এফেক্টিভ লেন্থ আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। এবার বলতে পারো স্যার লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কি? লিস্ট ল্যাটারাল ডাইমেনশন হচ্ছে, এটা হচ্ছে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। এই দেখো এখানে একটা কলামের একটা ছবি দেওয়া আছে, একটা কলামের ক্রস সেকশন দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা ধরো 250, এখান থেকে এই ডিস্টেন্সটা ধরো 250, এটা হচ্ছে তোমার 250, আর এই ডাইমেনশনটা ধরো 300, এই ডাইমেনশনটা ধরো 300। এটা হচ্ছে, তাহলে এখানে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কোনটা? এখানে 250 হচ্ছে আমার লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, যেটা ক্রস সেকশন অনুসারে আমরা বের করি। তো এফেক্টিভ লেন্থ আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন এ দুটো রেশিও যদি লেস দেন 3 হয় তাকে আমরা বলবো পেডেস্টাল, আর এফেক্টিভ লেন্থ আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন এ দুটো রেশিও যদি গ্রেটার দেন 3 হয় তাকে বলবো কলাম। একদম ভালো করে এই জায়গাটা মনে রাখতেই হবে, এফেক্টিভ লেন্থ আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কি আমরা শিখলাম? এফেক্টিভ লেন্থকে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন দিয়ে ভাগ করব, যদি 3-এর কম আসে তাহলে বলবো পেডেস্টাল, যদি 3-এর বেশি আসে তাহলে বলবো কলাম। কলামের অনেক ভাগ আছে, লং কলাম, শর্ট কলাম, কিন্তু কলাম কখন বলবো? যখন এফেক্টিভ লেন্থ আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন 3-এর চেয়ে বেশি হবে তখন তাকে কলাম বলবো। এটা পাবো ক্লস 26.5.3.1 পেজ 49। এখানে দেখো আমি পুরো তোমাদের নোট ডাউন করে দিয়েছি, কিচ্ছু নোট করতে হবে না। এ দেখো ক্লস 26.5.3.1 IS 456, যদি এফেক্টিভ লেন্থ আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের অনুপাত 3-এর কম হয় তাকে বলবো প্যাডেস্টাল, যদি এফেক্টিভ লেন্থ আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের অনুপাত গ্রেটার দেন 3 হয় তাহলে তাকে বলবো কলাম। তো এই কোশ্চেনটাতে বলেছে যে অ্যাকর্ডিং টু IS 456 1978, দ্য কলাম অর স্টার্ট ইজ দ্য মেম্বার whose effective length and least lateral dimension is greater than। অ্যান্সার কত হবে বলো, নিজেরা বলো কত হবে এটার অ্যান্সার? 3 টাইমস লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। তাই 3 টাইমস দ্য লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। ঠিক আছে, বোঝা গেল 51 নম্বর কোশ্চেন। এবার আসছি 52 নম্বর কোশ্চেনে। 52 নম্বর কোশ্চেনে বলেছে অ্যাকর্ডিং টু, এখানে সবই 2000 হবে, আমাদের আর 1978 কোড নেই আর কি। অ্যাকর্ডিং টু IS 456 2000, দি মিনিমাম স্লেন্ডারনেস রেশিও অফ দ্য শর্ট কলাম। দেখো দুটো জায়গা মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম যে 3-এর ওপরে হলে তাকে বলবো কলাম, যদি স্লেন্ডারনেস রেশিও আমাদের 3 থেকে 12 পর্যন্ত যদি হয়, স্লেন্ডারনেস রেশিওর রেঞ্জ, তাকে বলবো শর্ট কলাম। যদি স্লেন্ডারনেস রেশিওর ভ্যালুটা আমাদের 3-এর 12 থেকে 60 এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে তাকে বলবো লং কলাম। তো এখানে কোশ্চেন কি বলেছে? অ্যাকর্ডিং টু IS 456 2000, দ্য মিনিমাম স্লেন্ডারনেস রেশিও অফ এ শর্ট কলাম। তো শর্ট কলাম কত বললাম? 3 থেকে 12-র মধ্যে। তাহলে অপশন গুলো কি আছে? লেস দেন 12, লেস দেন 18, তাহলে আমাদের লেস দেন 12ই হবে। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো বলো 3 আমি। হলে কি হবে? 3 হলে হ্যাঁ কি হবে? 3 ডাইরেক্ট 3 বা ডাইরেক্ট 12 হলে কি হবে? দেখো তুই কি একটু prediction না, ডাইরেক্ট 3 বা ডাইরেক্ট 12 এরকম না, আইএস কোডের কোনো প্রভিশন রাখেনি। এটা আমার নিজেরও এটা মনে প্রশ্ন ছিল। ওরা সব সময় লেস দেন বা গ্রেটার দেন এরকম একটা প্রভিশন রেখে ওরা যা সমস্ত কাজ করে, এক্সাক্ট ভ্যালুতে ওরা কোথাও কিছু বলেনি, বুঝতে পারলে? এবার বলেছে শর্ট কলাম কখন? লেস দেন 12, মানে 3 থেকে 12 অবধি যদি হয় আমার স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু তাকে বলবো শর্ট কলাম। যদি এবার প্রশ্নে যদি আসে 12 তাহলেও তাকে শর্ট কলামের আন্ডারেই ফেলা হয় তাকে, ঠিক আছে? তাকে কখনোই লং কলাম বলা হয় না। লং কলাম শুরু হয় 12 থেকে 60 অবধি, ফলে 12কে সবসময় তুমি শর্ট কলাম হিসাবে ট্রিট করতে পারো। তাহলে আমার 52-র অ্যান্সার হয়ে গেল এ, লেস দেন 12। এখানে 12 থাকলে 12ই উত্তর হতো। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি দা স্লেন্ডারনেস রেশিও যদি আমার 3 থেকে 12 হয় তাকে বলবো শর্ট কলাম, যদি 12 থেকে 60 হয় তাকে বলবো লং কলাম। এই দুটো জানলেই আমার হবে। এবার আমার আসলে হচ্ছে 53 নম্বর কোশ্চেন। দেখি 53 নম্বর কোশ্চেনে কি বলেছে। দেখো 53 নম্বর কোশ্চেনে বলেছে ল্যাপ লেন্থ। 53 নম্বর কোশ্চেন ল্যাপ লেন্থের কোশ্চেন। ল্যাপ লেন্থ, ল্যাম্প লেন্থ ইন কম্প্রেশন, ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন শ্যাল নট বি লেস দেন।
আচ্ছা ল্যাপ লেন্থ কি, এবার অনেকের মনে বাস্তে স্যার ল্যাপ লেন্থ তো বুঝালেন, ল্যাপ লেন্থ কি, এবার একটা ছবিতে আমি তোমাদের দেখাই। এই লেন্থটাকে ল্যাপ লেন্থ বলে। এ দেখো এখানে ধরো একটা কলাম শেষ হয়ে যাচ্ছে, এই ধরো একটা প্রথমে একটা সাধারণ গল্প একটা বোঝো, ধরো তুমি 40 তলা বাড়ি তৈরি করবে। এবার 40 তলা বাড়ির যে কলামটা তৈরি করবে, একটাই কলাম তো গ্রাউন্ড ফ্লোর থেকে ওঠে 40 তলা পর্যন্ত যায়। তো এমন কোনো ফ্যাক্টরি তৈরি হয়নি যে 40 তলা বাড়ির একটা লোহার মেন রডের যা লেন্থ হবে অত বড় লেন্থ সে তৈরি করতে পারবে। তো সাধারণত কি করে মেন রড গুলো তৈরি হয়, মেন রড গুলো একটা নির্দিষ্ট লেন্থে তৈরি হয়। তো আমাদের তখন কি করতে হয়, ল্যাপিং করে করে নিয়ে যেতে হয় রড গুলো। এবার বলতে পারো স্যার ল্যাপিং কি জিনিস, এটা ধরো একটা রড, এটা ধরো একটা রড, ধরো এটা ধরো আমার একটা রড, এই রডটা গেছে, এই ধরো একটা রড গেছে, আমার একটা রড গেছে। এবার এই রডটার চলতে চলতে এখানে ধরো শেষ হয়ে গেল, এটা আমার এখানে রডটা শুরু করলাম আমি, এটা আমার ধরো গ্রাউন্ড ফ্লোর, এটা আমার জিএল, এটা আমার গ্রাউন্ড লেভেল, এখান দিয়ে রড শেষ হয়ে গেল। তো এটা দেখা গেল এই রডটা আমি 3 মিটার পর্যন্ত নিয়েছি, 3 মিটার পর্যন্ত নিতে পারলাম। তো এবার কি, আমার ধরো টোটাল বাড়ির হাইট হচ্ছে সে ধরো 150 মিটার। এবার তাহলে আমি কি করব, তাহলে আমাকে আরেকটা রড নিতে হবে, এই রডটা নিয়ে এরকম ল্যাপিং করতে হবে, এই রড দুটো এরকম পাশাপাশি ল্যাপিং করতে হবে। ল্যাপিং এরকম করে তারপর অনেক সময় কাট পিস দিও, এবার যারা প্র্যাকটিক্যালি কাজ করেছে সাইডে তারা বলতে পারে স্যার এরকম কাট পিস দিয়েও তো ল্যাপিং করে দেয়। আমি বললাম হ্যাঁ কাট পিস দিয়ে তো ল্যাপিং করেই, কিন্তু আমি কাট পিসের ল্যাপিংটাতে যাচ্ছি না, আমি কাট পিসের কথাটা বলছি না, আমি মূল রডের কথা বলছি। এই আমার একটা লাল রঙের একটা রড দেখতে পারলাম, এর সঙ্গে আমি এই রডটার ল্যাপিং করলাম, ঠিক আছে। তো ল্যাপ লেন্থ তাহলে স্যার কোনটুকুন, ল্যাপ লেন্থ হচ্ছে এটুকুন, এইটুকুন লেন্থকে আমি ল্যাপ লেন্থ বলবো, এটুকুন লেন্থকে আমি ল্যাপ লেন্থ বলবো, এটুকুন লেন্থকে হচ্ছে আমার ল্যাপ লেন্থ। এবার ল্যাপ লেন্থের কতগুলো ভ্যালু আছে, যেই ভ্যালুগুলো মনে রাখতে হবে একদম বারবার বহুবার, এগুলো পিএসসি পরীক্ষায় কোশ্চেন এসেছে। যদি মিনিমাম ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন হচ্ছে 24 ফাই, আর মিনিমাম ল্যাপ লেন্থ ইন টেনশন হচ্ছে 30 ফাই, মনে রাখবে কি করে? দেখো কম্প্রেশনে কি, ল্যাপ লেন্থ সাধারণত কম্প্রেশনে কি কম্প্রেস করা হয়, তো যদি টেনশন হতো এদিক দিয়েও টেনশন হচ্ছে, এদিক দিয়েও টেনশন হচ্ছে, এই দুটো রডের মধ্যে টেনশন হলে কি, এই এটা ধরো এ রড, এটা হচ্ছে আমার বি রড, এই দুটো রডের যে ল্যাপ লেন্থ, এই ল্যাপ লেন্থটা তো কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ এই এ রডটা কিছুটা ধরো এদিকে মুভ করলো, কিছুটা উপর দিকে মুভ করলো, আর এই নিচের বি রডটা যেটা এখানে লাল রং দিয়ে দেখিয়েছি সেটাও কিছুটা নিচের দিকে মুভ করলো। ফলে এদের এই ল্যাপ লেন্থটা যেটা ছিল, এই ল্যাপ লেন্থটা যেটা প্রথমে ধরো 10 মিটার ছিল ল্যাপ লেন্থ, এই 10 মিটারটা কমে টমে ধরো সে 9 মিটার হয়ে গেল। তো ল্যাপ লেন্থ তো কমে যেতে পারে যদি টেনসাইল নেচার থাকে রডের মধ্যে, সেই জন্য টেনশনের ক্ষেত্রে ল্যাপ লেন্থ বেশি দেওয়া হয় 30 ফাই, আর কম্প্রেশনের ক্ষেত্রে 24 ফাই। এবার মনে প্রশ্ন আসতে পারে সাই ফাই কি জিনিস, ফাই হচ্ছে ডায়ামিটার অফ দা রডকে ফাই বলা হয়েছে এখানে, ঠিক আছে। এই আমার ল্যাপ লেন্থের কোশ্চেন হয়ে গেল। তাহলে এই কোশ্চেনটাতে কি বলেছে, দ্য ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন শ্যাল নট বি লেস দেন, তাহলে অ্যান্সার কত হবে বলো এটা? 24 ফাই। তাহলে কম্প্রেশনের ক্ষেত্রে আমার ল্যাপ লেন্থ হচ্ছে 24 ফাই, আর যদি আমাকে বলতো যে ল্যাপ লেন্থ ইন টেনশন, তাহলে আমি বলতাম 30 ফাই। এই 30 ফাইয়ের পাশে তোমরা টেনশন লিখে রাখো, বা আমি নোটেও লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই, নোটটা প্রিন্ট করে নিও নোটগুলো। মিনিমাম ল্যাপ লেন্থ ইন কম্প্রেশনের ল্যাপ লেন্থ হচ্ছে 24 ফাই, আর টেনশনের ল্যাপ লেন্থ হচ্ছে তোমার 30 ফাই, ঠিক আছে। এবার আমাদের জায়গা হচ্ছে, স্যার ম্যাক্সিমাম কত হবে? এটাই তো ম্যাক্সিমাম। ও ম্যাক্সিমাম ল্যাপ লেন্থ, এটা তো মিনিমাম ভ্যালু। না ম্যাক্সিমামের কোনো ব্যাপার নেই, তুমি ম্যাক্সিমামে কেন যাবে, ল্যাপ লেন্থ মানে কি, ল্যাপিং করা মানে তো তোমার খরচ বেড়ে যাচ্ছে না, একই জায়গায় দুটো রড হচ্ছে, তুমি তো কখনোই ম্যাক্সিমামে যাবে না, ম্যাক্সিমামে গেলে তো তোমার খরচ বাড়তে থাকছে, তুমি তো মিনিমামের ক্যালকুলেশন করবে সব সময়, ওকে স্যার, ওকে। ঠিক আছে, কখনোই তুমি ম্যাক্সিমামে যাবে না। আচ্ছা এর পরের কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকবার পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপরের কোশ্চেন আগে পড়ি, আগে শোনো কোশ্চেনটা কি বলেছে।
তারপরে কোশ্চেনটা বলেছে 54 নম্বর কোশ্চেন, দ্য মিনিমাম কভার ইন কেস অফ স্ল্যাব শুড নাইদার বি লেস দেন ডায়ামিটার। ঠিক আছে, পুরো ব্যাপারটাই আগে বলি, তারপরে কোশ্চেনটা আমি পড়বো। দেখো এই পুরো ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে, আমাদের কিসের কিসের ক্ষেত্রে আমাদের কভার দরকার হয়। এবার আমাকে আবির ধরো বললো স্যার স্ল্যাবের ক্ষেত্রে কভার দরকার হয়, বিমের ক্ষেত্রে আর কলামের ক্ষেত্রে, ফুটিং এর ক্ষেত্রে। আমরা মেন স্ট্রাকচার তো এই কটাই বানাই, ঠিক আছে, তো এই চারটের জন্যই আমাদের কভারের দরকার হয়। তো আমি বললাম তাহলে কভারের ভ্যালু গুলো কি। তো দেখো মিনিমাম, আমি আগের দিনই তোমাদের ক্লাসে বলেছিলাম যে মিনিমাম যদি বলে, ধরো একটা বললো, আহ, আজকে বুঝতে পারবে ক্লাসটাতে, মিনিমাম কভারের দুটো ভ্যালু এলো, ধরো একটা এলো 20, আরেকটা এলো হচ্ছে 40। তো আমি মিনিমাম কোন কভারটা দেব? মিনিমাম কভার মানে 4-5টা ভ্যালু যদি দেওয়া থাকে, এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, সে আমি 4-5টা ভ্যালু দেওয়া আছে, পরীক্ষা হলে যদি কোশ্চেন আসে মিনিমাম কভার কি, সব সময় মনে রাখবে যতগুলো ভ্যালু দেওয়া আছে তার মধ্যে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটার কথা বলা হয়েছে। এবার বলেছে ধরো স্ল্যাবে মিনিমাম কভার অফ স্ল্যাব আমি কিভাবে এটাকে বলবো, ম্যাক্সিমাম অফ 15 মিলিমিটার আর ডায়ামিটার অফ মেন বার। এবার মেন বার কি এটা তোমরা আশা করি বোঝো, মেন বার আর ডিস্ট্রিবিউশন বার কি স্ল্যাবের, এটা সবাই কম বেশি বোঝে আর কি। তো যেটা মেন বার তার ডায়ামিটার আর 15 মিলিমিটার, এ দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা দেব হচ্ছে মিনিমাম কভার অফ স্ল্যাব। এখানে সব লেখা রয়েছে, দেখো দাঁড়াও নোটটা বের করি। এই স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম কত, মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম অফ 15 মিলিমিটার অর ডায়ামিটার অফ দি মেন বার। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম কভার অফ স্ল্যাব। এবার আসছে আমার মিনিমাম কভার অফ বিম। তো বিমের মিনিমাম কভার কত, একই ব্যাপার, মিনিমাম কভার হচ্ছে ম্যাক্সিমাম অফ 25 মিলিমিটার। আগেরটা কি ছিল, ডায়ামিটার অফ দি মেন বার, তো এটা হচ্ছে টুয়াইস দ্য ডায়ামিটার অফ দি মেন বার, টুয়াইস দি ডায়ামিটার অফ দি মেন বার। এবার আসছে আমাদের কলামের ক্ষেত্রে মিনিমাম কভার কত, ম্যাক্সিমাম অফ 40 মিলিমিটার অর ডায়ামিটার অফ দি বার। দেখো পার্থক্য কোথায় হচ্ছে, বিমের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এখানে হচ্ছে টুয়াইস দ্য ডায়ামিটার অফ বার। এই টুয়াইস কে তোমরা ডবল স্টার, এভাবে ডবল স্টার মার্কিং করে রাখো, এই জায়গাটা আমাদের পরীক্ষা হলে অনেক সময় গুলিয়ে যায়, কোনটা টুয়াইস আর কোনটা ডায়ামিটার অফ বার। স্ল্যাবের ক্ষেত্রে আর কলামের ক্ষেত্রে হচ্ছে ডায়ামিটার অফ বার ধরি, আর বিমের ক্ষেত্রে ধরি টুয়াইস দ্য ডায়ামিটার অফ বার। আর স্ল্যাবের ক্ষেত্রে কত ধরলাম, আরেকটা ভ্যালু, এটা ধরলাম 15, বিমের ক্ষেত্রে ধরলাম 25, আর এই ক্ষেত্রে ধরলাম 40। আরেকটা আছে ফুটিং এর ক্ষেত্রে মিনিমাম কভার কত, ফুটিং এর ক্ষেত্রে মিনিমাম কভার হচ্ছে 50 মিলিমিটার। এই আমাদের মোটামুটি জানতে হয়, এর বাইরে অ্যাকচুয়ালি কিছু নেই, কিন্তু এই কোশ্চেনটা প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে পিএসসি পরীক্ষায় দেয়। আরেকটা আমাদের কোশ্চেন আসে, মিনিমাম থিকনেস অফ এজের মিনিমাম থিকনেস কত। এবার বলতে পারো অনেকেই যে স্যার ব্যাপারটা বুঝলাম না, আপনি কি লিখতে চেয়েছেন, একটা ছবি দেখাই সবাই বুঝে যাবে। এটা হচ্ছে এজ, এটা আমার ফুটিং, এটা আমার একটা ফুটিং এর আমি ছবি দেখতে পাচ্ছি, এটা ফুটিং এর এজ, এই ফুটিং এর এজের মিনিমাম থিকনেস কত, বোঝা গেছে। মিনিমাম থিকনেস অফ ফুটিং এর এজ বলতে কি বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার 150 মিলিমিটার, 150 মিলিমিটার, এটাকেই আমি এখানে লিখে দিয়েছি, মিনিমাম থিকনেস অফ দি এজ হচ্ছে 150 মিলিমিটার। এবার কোশ্চেনটাতে আসো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। স্যার বলছি ফুটিং এ তো দু ধরনের কভার হয়, একটা হচ্ছে স্যার বটম কভার হয়, একটা সাইড কভার হয় না স্যার? এটা সাইড কভারের কথা বলছি, এটা সাইড Okay, কভারের কথা হচ্ছে, ওকে ঠিক আছে। স্যার, ওকে স্যার, ঠিক আছে। বটম কভার ডিজাইনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। হ্যাঁ, এবার আসো, এবার কোশ্চেনটা পড়ো, এবার কোশ্চেনটা বুঝতে পারবে। দেখো কি বলেছে, দ্য মিনিমাম কভার ইন এ স্ল্যাব শুড নাইদার বি দ্য ডায়ামিটার অফ বার, নর বলো কত হবে, ডায়ামিটার 15 অফ বার মিলিমিটার, 15 মিলিমিটার। নট 15 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো আমার বি 15 মিলিমিটার। পারলাম এটা। এবার আসছি 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেনে কি বলেছে, ফর এ লঙ্গিচুডিনাল রেনফোর্সিং বার ইন এ কলাম দ্য মিনিমাম কভার শ্যাল নাইদার বি লেস দেন ডায়ামিটার অফ বার নর লেস দেন। এটা তাহলে কিসে বলেছে, এটা কলামে বলেছে, এটা আমার কলামের ক্ষেত্রে বলেছে। তো কলামের ক্ষেত্রে আমরা কি শিখলাম, একবার চলে যাই মূল ব্যাপারে। কলামের ক্ষেত্রে শিখলাম ডায়ামিটার অফ বার
অর 40 মিলিমিটার, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা আমি কভারে দেব। আর কোশ্চেনে কি বলেছে, ফর এ লঙ্গিচুডিনাল রেইনফোর্সিং বার ইন এ কলাম দ্য মিনিমাম কভার শ্যাল নাইদার লেস দেন দ্য ডায়ামিটার অফ বার, ডায়ামিটার অফ বারের কথা বলে দিয়েছে, নর লেস দেন, তাহলে কত হবে অ্যান্সার? 40 হবে স্যার। নর লেস দেন 40 আমাদের ম্যাম। 40 মিলিমিটার, ঠিক আছে। এ হলো আমার 55 নম্বর কোশ্চেন। এবার যে 56 নম্বর কোশ্চেন আছে, 56 নম্বর কোশ্চেন আগে ক্লজ জানতে হবে। এটা হচ্ছে অ্যাজ পার ক্লজ 26.5.2.2। আমি স্ল্যাবের যে ফ্রি রেজিস্ট্রেশন ক্লাস করিয়েছিলাম তাতেই যে কনসেপ্ট আমি বলে দিয়েছিলাম আর কি, ঠিক আছে। তো ওখানে লেখা আছে, দেখবে আইএস করে 26.5.2.2 এখানে লেখা আছে যে ডায়ামিটার অফ দি রেইনফোর্সিং বার, ঠিক আছে। তো একটা স্ল্যাব বানাচ্ছ, তো সেই স্ল্যাবে যে বারটা যেটা দেবে, লোহা যেটা দেবে, বা রড, লোহা বললে লোহাটা অ্যাকচুয়ালি হয় না, লোহা বলতে লোহা আর রড তো আলাদা জিনিস, এখানে রড বলবে, লোহা বললে ব্যাপারটা চলে না। তো ডায়ামিটার অফ দি রেইনফোর্সিং বার 1/8 অফ দি টোটাল থিকনেস অফ দ্য স্ল্যাব, ঠিক আছে। আমরা জেনারেলি এটা হচ্ছে একদম ক্লজে বলে দিয়েছে, তাহলে ক্লজে কি বললো, আইএস 456 এর 26.5.2.2 এ দি ডায়ামিটার অফ দি রেইনফোর্সিং বার, স্ল্যাবটা যেটা কাস্টিং করব সেই স্ল্যাবের যেটা রড ইউজ করব সেই রডের ডায়ামিটার কত, আমি কি মনে রাখলাম 1/8 অফ দা টোটাল থিকনেস অফ স্ল্যাব। সাধারণত আমরা 3 ইঞ্চির স্ল্যাব আমরা তৈরি করি, ঠিক আছে। আমি এখানে দেখো 150 লিখে কেটে রেখেছি, বর্তমানে আমরা একটা কাজ করছি সেখানে 150 ইঞ্চির স্ল্যাবের কাজ করছি। তো এগুলো স্পেশাল কেস, জেনারেলি আমরা 3 ইঞ্চি স্ল্যাব করি 75 মিলিমিটার। তো 75 মিলিমিটার যদি তোমাকে পরীক্ষার কোশ্চেনে দিয়ে দেবে যে স্ল্যাবের থিকনেস দিয়ে দেবে, স্ল্যাবের থিকনেস দিয়ে বলবে এই স্ল্যাব বানাতে যে রড ইউজ করছি সেই রডের ডায়ামিটার কত। তো যদি কিছু না দেওয়া থাকে আমরা 75 মিলিমিটার ধরবো, আর যদি ধরো দিয়েও দেওয়া থাকে 4 ইঞ্চি দেওয়া থাকে, 100 মিলিমিটার দেওয়া থাকতে পারে, তখন একই ক্যালকুলেশন, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো 75 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 9.375 মিলিমিটার। আমরা তো 9.375 মিলিমিটারে বেশি ইউজ করতে পারি না, ঠিক আছে, সেজন্য জাস্ট এর লোয়ার ভ্যালুটা নিলাম, তার মানে 8 মিলিমিটার। এটা কিন্তু আমার কোশ্চেন না, এটা নোট দিয়ে লিখে রাখো, এটা বহুবার এসএসসি তে এই জায়গাটা এসছে, সেজন্য আমি এটা লিখিয়ে রাখছি, ঠিক আছে। এটা এখানে আমি লিখে রাখলাম, এভাবে আমি বের করি 1/8 অফ টোটাল থিকনেস অফ দা স্ল্যাব। এবার কোশ্চেনটাতে আসো। এবার কোশ্চেনে বলেছে the ratio of the diameter of reinforcing bar and the slab thickness, তাহলে কত হবে রেশিওটা? 1/8 হবে স্যার। 1/8। আমি থিওরি বলে দেবো, তোমরা উত্তর এভাবে বলবে, তাহলে পড়াটা এগোবে ভালো। আচ্ছা দেখো, এরপরে আমি 6টা কথা বলবো, 6টা কথা একদম নামতার মতো মনে রাখতে হবে, ছোটবেলায় যেমন নামতা পড়তে কলামের এই 6টা আমার ভাষণ মনে রাখলে বহু কাজ হয়ে যাবে। এটা এবার বলতে পারো স্যার এটা কি আপনি নিজের থেকে বলছেন? না, নিজের থেকে বলছি না, এটা কলামের 26.5.3 ক্লজে লেখা আছে, আমি পুরোটা নোট করে রেখেছি এখানে দেখো, এটা কলামের 26.5.3 এই ক্লজে লেখা আছে। তো এবার বলতে পারো স্যার ক্লজ গুলো কি, দেখো একদম মনে রাখো, 1 নম্বর পয়েন্ট, যে রেনফোর্সমেন্ট যেটা দেবো একটা কলাম তৈরি করতে, সেই রেনফোর্সমেন্টের পরিমাণ আমার 0.8 থেকে 6% এর মধ্যে থাকবে। তো এবার বলতে পারো স্যার 0.8 কি, 0.8 অফ দা গ্রস ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 6%। কিন্তু আইএস 456 এর 26.5.3 ক্লজে লেখা আছে 6% তো ম্যাক্সিমাম, এটা মানে আইএস কোডের কথা অনুসারে, কিন্তু বাস্তবে আমরা 4% এর বেশি দিতে পারি না, কারণ কি প্লেসিং করতে অসুবিধা হয়, ঠিক আছে। যদি 6% লোহা দিয়ে দিই, তাহলে আমরা যেই তোমার কংক্রিটটা তৈরি করব সেই কংক্রিটে প্রচুর পরিমাণে জল মেশাতে হবে, এবং এত জল মেশাতে হবে কারণ ফ্লো করবে না, তো কারণ একটা কংক্রিটটা তোমার লোহার একটা ইয়ে হয়ে যাবে, মানে একটা জালি তৈরি হয়ে যাবে, ছাকনির মতন হয়ে যায় যদি 6% আমি লোহা দিয়ে দিই কলামের মধ্যে। তো লোহার রেনফোর্সমেন্ট যদি দিয়ে দিই, সেই জন্য আমাদের 4% দিতে হবে, কখনোই 6% আমরা ইউজ করতে পারি না। এবার 6% দিলে ওয়ার্কেবিলিটি কমে যায়, মানে ফ্লোটা একদম কমে যায়। তো ম্যাক্সিমাম 4%, আর হচ্ছে আইএস কোডের ভাষায় 0.8 থেকে 6। আমাদের পরীক্ষায় কোশ্চেনে কিন্তু 0.8 থেকে 6 এটাই মনে রাখতে হবে,
এটা 1 নম্বর মনে রাখলাম পয়েন্ট। 2 নম্বর কি, যে লঙ্গিচুডিনাল বার ইউজ করবো। এবার আমাকে বলো স্যার লঙ্গিচুডিনাল বারের একটা ছবি দেখান। এগুলো হচ্ছে সব লঙ্গিচুডিনাল বার, এই যে এটা হচ্ছে লঙ্গিচুডিনাল বার, এগুলো হচ্ছে সব লঙ্গিচুডিনাল বার, এটা ক্রস সেকশনে দেখাচ্ছি। আর এখানে কোনগুলো লঙ্গিচুডিনাল বার, এই লম্বা করে যে বারগুলো গেছে এই বারগুলো হচ্ছে লঙ্গিচুডিনাল বার, এই বারগুলো হচ্ছে আমার লঙ্গিচুডিনাল বার, এগুলো হচ্ছে আমার লঙ্গিচুডিনাল বার, ঠিক আছে, এগুলো লঙ্গিচুডিনাল বার। তো যদি আমার স্কয়ার যদি হয়, ইয়েটা বা স্কয়ার না, রেক্ট্যাঙ্গেল হতে পারে, স্কয়ার হতে পারে, আইএস কোডে লেখা আছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল যদি আমার সেকশন হয় তাহলে আমার মিনিমাম 4টা লঙ্গিচুডিনাল বার দিতে হবে। এখানে দেখো একটা রেক্ট্যাঙ্গেল দেখিয়েছে, এখানে 4টাই দেখিয়েছে, 1টা 2টো 3টে 4টেই দেখিয়েছে। যদি আমার সার্কুলার হয়ে যায়, যদি আমার সার্কুলার হয় ক্রস সেকশনটা, তাহলে আমার 4টা দিলে চলবে না, তাহলে আমার 6টা মেন বার দিতে হবে। আর যদি হেলিক্যাল হয়, এবার বলতে পারো স্যার হেলিক্যাল কি জিনিস, হেলিক্যাল দেখবে, হেলিক্যাল বার বলতে এরকম প্যাচানো প্যাচানো থাকে, এই মেন বারগুলো এরকম প্যাচানো প্যাচানো থাকে, এগুলোকে হেলিক্যাল রেনফোর্সমেন্ট বলে। যদি আমার হেলিক্যাল রেনফোর্সমেন্ট আমি ইউজ করি তাহলে আমার মিনিমাম আমার 6টা রেনফোর্সমেন্ট দিতে হবে মেন বারে। এবার দেখো লঙ্গিচুডিনাল বার, রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে আমি করা দেবো 4টে, সার্কুলারের ক্ষেত্রে করা দেবো 6টা, আর হেলিক্যালের ক্ষেত্রে করা দেবো 6টা। এবার মনে প্রশ্ন আসতে পারে স্যার যে মেন বার গুলো দেবো, এই মেন বার গুলোর ডায়ামিটার কত হবে? দেখো এই মেন বার গুলোর ডায়ামিটার হবে 12 মিলিমিটার, ঠিক আছে। আর এই মেন বার গুলোর স্পেসিং, স্পেসিং অফ লঙ্গিচুডিনাল বার বা মেন বার একই ব্যাপার, স্পেসিং অফ লঙ্গিচুডিনাল বার বা স্পেসিং অফ মেন বার, এগুলো হচ্ছে 300 মিলিমিটার। এটা বলতে আমি কি বোঝাতে যাচ্ছি 300 মিলিমিটার, এটা হচ্ছে স্পেসিং অফ মেন বারের কথা আমি বোঝাচ্ছি এখানে। এখানে স্পেসিং অফ লঙ্গিচুডিনাল বার বলতে এই একটা লঙ্গিচুডিনাল বার থেকে এই একটা লঙ্গিচুডিনাল বার থেকে এর পরের লঙ্গিচুডিনাল বারের স্পেসিং, এই স্পেসিংটা কত, এই স্পেসিংটা হচ্ছে আমার 300, এটা হচ্ছে মিনিমাম আমার 300, ঠিক আছে, লঙ্গিচুডিনাল বারের স্পেসিং। আর কি কি পয়েন্ট জানতে হবে, এই হচ্ছে মূল মূল কয়েকটা পয়েন্ট জানলাম, 4টে পয়েন্ট, এটা আমার মেন বারের সম্বন্ধে। এবার আমার পিচের সম্বন্ধে কিছু পয়েন্ট জানতে হবে। পিচ কি জিনিস? হ্যাঁ বলো। বেশি হবে না, মিনিমাম বেশি হবে না? মিনিমাম 300 স্পেসিং অফ লঙ্গিচুডিনাল বার। হ্যাঁ বলো। স্যার ওটা নট এক্সিড 300। আমি বুঝতে পারছি না তোমার কোশ্চেনটা, একটু কোশ্চেনটা একবার বলো একবার। নিশ্চিত করা আছে পুরো নট এক্সিড 300 মিলিমিটার। নট এক্সিড 300, স্পেসিং অফ লঙ্গিচুডিনাল বার নট এক্সিড 300 মানে ম্যাক্সিমাম, এটা বুঝতে পেরেছি। এটা আমার স্পেসিং বলতে এটা ম্যাক্সিমাম স্পেসিং বলা হতো, এটা আমার ম্যাক্সিমাম স্পেসিং, এটা আমার ম্যাক্সিমাম কথাটা লিখে দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং, ম্যাক্সিমাম স্পেসিং অফ লঙ্গিচুডিনাল বার আমার 300, এ কথা জানলাম। তাহলে আমি এখান থেকে কি কি মূল পয়েন্ট জানলাম? মূল পয়েন্ট জানলাম হচ্ছে 0.8 থেকে 6% হয় হচ্ছে তোমার গ্রস ক্রস সেকশনাল এরিয়ায় রেনফোর্সমেন্ট দিতে হবে, কিন্তু বাস্তবে 6% দিতে পারি না, বাস্তবে আমি 4% দিতে পারি, এই একটা পয়েন্ট জানলাম। দ্বিতীয় পয়েন্ট কি জানলাম? রেক্ট্যাঙ্গুলার যদি হয় তাহলে 4টে রড দেব, সার্কুলার যদি হয় তাহলে 6টা রড দেব, হেলিক্যাল যদি হয় তাহলে 6টা রড দেব, এই দুটো পয়েন্ট জানলাম। 3 নম্বর পয়েন্ট কি জানলাম? মিনিমাম ডায়ামিটার অফ বার, যেই বারগুলো ইউজ করছি তার মিনিমাম ডায়ামিটার 12 মিলিমিটার আর ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 300 মিলিমিটার। হ্যাঁ 300 ম্যাক্সিমাম স্পেসিং 300, মিনিমাম তো হতেই পারে, মিনিমাম 200-200তেই আমি কাজ করেছি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 300, এগুলো জানলাম। এবার আমাকে জানতে হবে আরেকটা পয়েন্ট, পিচ কি স্যার জিনিস? স্যার হ্যাঁ বলো বলো। বলছি গ্রস ক্রস সেকশনাল এরিয়া মানে কি ওই কংক্রিট ভলিউমের এরিয়াটার 0.8 থেকে 6%? দাঁড়াও দাঁড়াও, গ্রস ক্রস সেকশনাল এরিয়া মানে বুঝিয়ে দিচ্ছি, এগুলো আমার দেওয়া ছিল। এটা দেখো, এটা ধরো টোটালটা 100, টোটাল এটা 100 আর 200, এটা ধরো 200, তার মানে আউটার টু আউটার, এদিকেও আউটার টু আউটার, এই 200 ইন্টু 100 হচ্ছে গ্রস ক্রস সেকশনাল এরিয়া, 200 ইন্টু 100 হচ্ছে গ্রস ক্রস সেকশনাল এরিয়া। আর তোমার আরো ক্রস সেকশনাল এরিয়া কি থাকে? নেট ক্রস সেকশনাল এরিয়া, তার মানে সিজি থেকে ক্যালকুলেশন করা হয়, সেটা আমি বলছি না, এখানে আমার গ্রস ক্রস সেকশনাল এরিয়ার কথা আমি বলছি।
এটা তো গেল। এবার আমাকে জানতে হবে পিচ কি জিনিস। পিচ হচ্ছে, এগুলোকে পিচ বলে, দেখো এগুলো হচ্ছে আমার পিচ। এ দেখো, এই একটা মেন, এই ট্রান্সভার্স রড গুলো যেগুলোকে তোমরা স্টিরাপস বলি, পিচ বা স্টিরাপস, এই একটা রড, এই একটা রড, এদের মধ্যে যে ডিস্টেন্স তাকে বলি আমি পিচ ডিস্টেন্স। ঠিক আছে, এটা এটা এগুলো হচ্ছে আমার পিচ ডিস্টেন্স, এগুলো আমার পিচ ডিস্টেন্স। এবার পিচ ডিস্টেন্স কত হবে তার সম্বন্ধেও কিন্তু IS 456 অনেকগুলো ক্লজ বলে দিয়েছে। কারণ কন্ট্রাক্টর কি চাবে, কন্ট্রাক্টর চাবে যে এই পিচ ডিস্টেন্স সবসময় বেশি হোক, কারণ তাহলে তাকে কম স্টিরাপস ইউজ করতে হচ্ছে। আর ডিপার্টমেন্ট চাবে যাতে ঘন ঘন ইউজ হোক, এই ট্রান্সভার্স গুলো কাছাকাছি কাছাকাছি ঘন ঘন ইউজ হোক, তাহলে আমার স্ট্রাকচারটা শক্তিশালী হবে, বাকলিং এ ফেল করবে না। তো IS 456 কতগুলো ক্লজ বলে দিয়েছে। ও বলেছে পিচের তাহলে কি ক্লজ বলেছে, বলেছে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ দি কলাম। তো লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কি, এখানে ধরো ল্যাটারাল ডাইমেনশন 250 বলেছে, আর এখানে ল্যাটারাল ডাইমেনশন 300 বলেছে। তো লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কি, 1 মিনিট ধরো তো, 1 মিনিট। এই কে এত চেঁচাচ্ছিস রে, কে এত চেঁচাচ্ছিস? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? স্যার। হ্যাঁ স্যার। আরে এত পাশের বাড়িতে এত ডিস্টার্ব হচ্ছে না, মানে ক্লাস নিতে প্রবলেম হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, জানালা লাগিয়ে দাও তো, জানালা লাগিয়ে দাও তো। আচ্ছা দেখো, লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কি, এই ডাইমেনশন ধরো 250 মিলিমিটার, আর এই ডাইমেনশনটা হচ্ছে 300 মিলিমিটার। তো এখানে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন তাহলে কোনটা হলো আমার 250টা হচ্ছে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। তো এই পিচের আমার ভ্যালু কত হবে, এগুলোকে আমি পি দিয়ে ধরো লিখলাম, এই পিচ P1, এটা হচ্ছে P2, এটা P3, বিভিন্ন বিভিন্ন পিচের ডিস্টেন্স হয়, সেগুলো ডিজাইন ইঞ্জিনিয়াররা এগুলো ক্যালকুলেশন করে। তো এই পিচের মিনিমাম ভ্যালু কত, লিস্ট ল্যাটারাল ডাইমেনশন 16 টাইমস দ্য স্মলেস্ট ডায়ামিটার অফ দি বার। ঠিক আছে, স্মলেস্ট ডায়ামিটার কোনটি, স্মলেস্ট ডায়ামিটার অফ দি মেন বার এখানে হবে। এই রডের ডায়ামিটার ধরো 12 মিলিমিটার, আর এই রডের ডায়ামিটার ধরো 16 মিলিমিটার, 16 না, এটাকে আমি 20 মিলিমিটার ধরছি। এই রডের ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার, এই রডের ডায়ামিটার ধরো 14 মিলিমিটার, তিনটে ইউজ করলাম, তিনটে ডায়ামিটারের বার আমি ইউজ করলাম কলামের মেন বার হিসাবে। তো বলেছে পিচের ক্ষেত্রে 16 টাইমস দি স্মলেস্ট ডায়ামিটার অফ বার। তো স্মলেস্ট ডায়ামিটার কোনটা, একটা হচ্ছে তোমার 20, একটা 14, একটা 12। তো আমার এখানে স্মলেস্ট ডায়ামিটার আসছে আমার 12 মিলিমিটার, 16 টাইমস দ্য স্মলেস্ট ডায়ামিটার অফ দি বার অর 300। ঠিক আছে, এগুলোর থেকে যেন আমার বেশি না হয়ে যায় এই পিচের ডিস্টেন্স। IS কোড বলেছে দ্য পিচ অফ দ্য ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট শ্যাল নট বি মোর দেন, ঠিক আছে, শ্যাল নট বি মোর দেন, এই তিনটের থেকে বেশি হবে না। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার দেখো আমি লিখে রেখেছি এটা কি কি তোমাদের পড়াচ্ছি। এবার দেখো, লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ দি কলাম, ঠিক আছে, 16 টাইমস দ্য স্মলেস্ট ডায়ামিটার অফ দি বার অর 300। এই তিনটের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার পিচ ডিস্ট। ম্যাক্সিমাম না মিনিমাম, একটু আমাকে কোড দেখতে হবে, দাঁড়াও 1 মিনিট আমি কোডটা দেখে নিচ্ছি। দ্য পিচ অফ দ্য ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট শ্যাল নট বি মোর দেন দ্য লিস্ট অফ দ্য ফলোয়িং। মানে ম্যাক্সিমাম পিচ কত, আমাকে যদি বলে আমার ম্যাক্সিমাম পিচ কত একটা রডের, তাহলে এই তিনটের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু হবে সেটা আমার হচ্ছে ম্যাক্সিমাম পিচ। বোঝা গেল কথাটা, কি বলতে চাচ্ছি? 80 টাইমটা কি, 48 কোনটা বলো? টাইমটা ওটা কি? 48, বলো। see that 48 diameter of transverse range. হ্যাঁ 48 time the diameter of transverse range. না, ওটা কি? 48 টাইম বলে কিছু নেই, ওটা 16 টাইমস, 16 টাইমস। 48 কোথায় লেখা আছে, এটা 16 লিখেছি। 16 টাইমের নিচে সিধা গেটটা
এটা 300। বুঝতে পারছি না তুমি কি বলছো, কোনটাকে বলছো বলো তো? না না, সিটা বিটাই তো 16 টাইম অফ দ্য স্মলেস্ট ডায়ামিটার, আর সিটা আর আর এটা 48 টাইম দ্য ডায়ামিটার অফ। এটা 300 মিলিমিটার লেখা আছে, 300 মিলিমিটার, 300 মিলিমিটার লেখা আছে, ঠিক আছে। এবার এই হচ্ছে আমার, আমি কোশ্চেন করাবো, কোশ্চেন করালে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে এবার আমাকে বললো যে এই পিচ যে তৈরি করব, এই ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট। স্যার ওই হ্যাঁ বলো বলো। 61 এ গুপ্তা 61 এর কোশ্চেনটা মনে হয় ও বলছিল। হ্যাঁ ওটা হ্যাঁ স্যার 48 টাইমস ডায়ামিটার অফ দ্য ট্রান্সফার রেনফোর্সমেন্ট লেখা আছে। দাঁড়াও, কত নম্বর কোশ্চেন? 80 না, কোশ্চেন 80 তখন দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। গুপ্তার কোশ্চেন ধরে ধরে বলছি। একটু বলে দেবেন? লিস্ট ল্যাটারাল ডাইমেনশনটা একবার বললাম ভাই, এটা ধরো 250 মিলিমিটার এই ডাইমেনশনটা, আর এই ডাইমেনশনটা হচ্ছে 300 মিলিমিটার। তাহলে এখানে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কোনটা? ওকে, এক মিনিট ধরো তো। ওকে। হ্যালো হ্যালো, ধরো তো, এক মিনিট ধরো, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 250। হ্যালো হ্যালো, এটা হচ্ছে তোমার লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। এই একটা ধরো ডাইমেনশন বললো তোমার 250, এই একটা ডাইমেনশন ধরো তোমার বললো 250, আর এই একটা ডাইমেনশন বললো 300। তাহলে এখানে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কোনটা? 250 তোমার লিস্ট ল্যাটারাল ডাইমেনশন 250 হচ্ছে না এখানে, এটাই হচ্ছে লিস্ট হ্যাঁ, ল্যাটারাল ডাইমেনশন। এবার ধরো আমাকে বললো যে এই স্টিরাপস অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? স্টিরাপস তো আমার দেখতে এরকম হয়, এটা তো আমার স্টিরাপস, এটা তো আমার স্টিরাপস, এটা তো আমার স্টিরাপস, ঠিক আছে। স্টিরাপস তো আমার দেখতে এরকম হয়, স্টিরাপস তো দেখতে এরকম হয়, স্টিরাপস তো দেখতে এরকম হয়। এবার বললো যে এই স্টিরাপসটা যে তৈরি করব, এই স্টিরাপসের আপনি এতক্ষণ কি বললেন? আপনি বললেন এই এক একটা পিচ সম্বন্ধে পড়লেন, এই স্টিরাপসের এই ডিস্টেন্স গুলো সম্বন্ধে পড়লেন, একে পিচ বলে, ঠিক আছে। তো আইএস কোড বলে দিয়েছে এই ম্যাক্সিমাম কতটা একটা পিচ থেকে, এইটা এই ধরো একটা স্টিরাপস, এই একটা স্টিরাপস, এদের ডিস্টেন্সকে পিচ। তো এই পিচের ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স হতে পারে? তাহলে আমি কি বললাম? পিচের ম্যাক্সিমাম ডিস্টেন্স লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ দি কলাম। তো বুঝে আশা করি গেছো লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কি। এটা ধরো 250 হ্যাঁ আর স্যার, এটা বুঝতে পেরেছি। 300, তাহলে এখানে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন হচ্ছে 250। 250। এবার এলো হচ্ছে 16 টাইমস দ্য ডায়ামিটার অফ বার। এই ধরো রডটা তৈরি হয়েছে, একটা 20 mm বাড়ে, একটা 14 mm বাড়ে, আর একটা ধরো 12 mm বাড়ে। হতেই পারে একটা কলাম 3 রকম বার দিয়ে আমি তৈরি করেছি, আমি নিজেই তৈরি করেছি 4 রকম বারের কলাম, ঠিক আছে। তো 16 টাইমস দ্য স্মলেস্ট ডায়ামিটার অফ বার, মানে 16 টাইম দি স্মলেস্ট ডায়ামিটার কোনটা? এক্ষেত্রে 12 মিলিমিটার আমার 16 ইন্টু 12 করলে কত হয় বলো? 16 ইন্টু 12 করলে কত হয়? করে দিই কোশ্চেনটা। 16 ইন্টু 12 হচ্ছে 192, 192। 16 ইন্টু 12 হচ্ছে 192। লিস্ট, এটা হলো আমার 2 নম্বর ক্লজ। 1 নম্বর কি বললাম? লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ দি কলাম। লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কত? 250 মিলিমিটার। আর 3 নম্বর হচ্ছে বলেছে 300, ঠিক আছে। এই তিনটের মধ্যে যেটা ম্যাক্সিমাম, এই তিনটে ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেই ভ্যালুটা হচ্ছে মিনিমাম পিচ ইউজ করতে হবে। তাহলে এখানে আমার মিনিমাম পিচ কত হচ্ছে? তাহলে আমার এখানে 300 মিলিমিটার আমার মিনিমাম পিচ হচ্ছে, ঠিক আছে। মিনিমাম পিচ হচ্ছে ম্যাক্সিমাম অফ দিস 3 ভ্যালু, এটা হচ্ছে আমার মিনিমাম পিচ, এটা আমার মিনিমাম পিচ, ঠিক আছে। এবার তো বুঝলাম। এবার আমাকে বললো যে এই যে স্টিরাপসটা যে তৈরি করব, এই ডায়ামিটার অফ বার কত? এই স্টিরাপসের ডায়ামিটার অফ বার কত? এটা আমি বললাম 1/4 অফ দ্য লার্জার ডায়ামিটার অফ দি বার। 1/4 অফ লার্জার ডায়ামিটার অফ বার কত? এখানে কি কি ডায়ামিটার অফ বার ইউজ করেছি? 20, 14 আর হচ্ছে 12। তাহলে হচ্ছে 1/4 অফ লার্জার, তার মানে হচ্ছে 20। তাহলে আমার 1/4 অফ 20, তাহলে আমার কত হচ্ছে? 20কে 4 দিয়ে ভাগ করলে 5 মিলিমিটার, 5 মিলিমিটার অথবা 6 মিলিমিটার, 6 মিলিমিটার। এ দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু,
এটা ম্যাক্সিমাম এই দুটোর মধ্যে যে ভ্যালু, সেই ভ্যালুটা আমাকে এই স্টিরাপসের রডটা তৈরি করতে ইউজ করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু আমার এখানে 6 মিলিমিটার। তাহলে বুঝতে পারলাম যে 6 মিলিমিটারের বার আমাকে এই স্টিরাপসটা তৈরি করতে ইউজ করতে হবে। তাহলে আমি স্টিরাপস থেকে এই আমাদের দু ধরনেরই কোশ্চেন আসে, একটা হচ্ছে একটা স্টিরাপস থেকে আরেকটা স্টিরাপসের পিচিং ডিস্টেন্স কত, আর হচ্ছে এই স্টিরাপসটা তৈরি করতে কত ডায়ার রড আমি ইউজ করব। বোঝা গেছে আমার কোশ্চেন? ঠিক আছে, স্যার, একটু তাহলে কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আমি একটু বাইরে চলে গেছিলাম, বলছি ওই ওই 61 দাগ করাচ্ছেন তো? আমি এখনো কোশ্চেনে ঢুকিনি, আমি কলামের বেসিক জায়গা পড়াচ্ছি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আচ্ছা, আছে, আমি বাইরে চলে গেছিলাম একটু। ঠিক আছে। আচ্ছা শোনো, তো এই হচ্ছে আমার বেসিক। তাহলে আমি কি কি বুঝলাম, যে একটা 250 মিলিমিটার, আর হচ্ছে এখানে দেখলাম 16 টাইমস দি স্মলেস্ট ডায়ামিটার অফ বার, আর 300। এই তিনটের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমার এই পিচ ডিস্টেন্স, আর এই ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট আমি তৈরি করব 1/4 অফ লার্জার ডায়ামিটার অফ বার আর 6 মিলিমিটার। এ দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হবে আমার কলামের পিচের মানে পিচ যেই স্টিরাপসটা যেই রড দিয়ে তৈরি করছি তার ডায়ামিটার। আর আমি কি কি পয়েন্ট মনে রাখলাম, আর আমি এই 4টে পয়েন্ট মনে রাখলাম। 0.8 থেকে 6 আর 6, এদিকে 4 6 6, এদিকে 12, আর এদিকে 300। এ কটা মনে রাখলাম। এ কটা ভ্যালু মনে রাখো, কলামের অনেকগুলো কোশ্চেনের উত্তর দিয়ে দিতে পারবে। বলো কত নম্বর কোশ্চেন হবে এবার? তাহলে এবার তোমরা বলো এবার। হ্যাঁ, according to IS 456, the maximum reinforcement in column কত হবে অ্যান্সার? 6% ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট কিন্তু আমার 6% হবে, কিন্তু যদি পরীক্ষাতে কোশ্চেন ব্র্যাকেটে দেওয়া থাকতো ইন প্র্যাকটিক্যাল ইউজ, এই জন্য Practically জায়গাটা 4%. পড়লাম। প্র্যাকটিক্যাল ইউজ যদি 4%, দেওয়া স্যার। থাকতো তাহলে 4%। তো আমাকে বলতে পারো স্যার এটা কোথায় পাবো? এটা তুমি এই ক্লজেই দেখবে, এই ক্লজটাতেই দেখবে। এই যে কলামের আমি ক্লজটা লিখে দিয়েছি, এই 26.5.3 এর নিচেই দেখবে নোট দেওয়া আছে। 0.8 থেকে 6 লেখা আছে, তারপরে নোট দিয়ে লেখা আছে বাস্তবে 4% ইউজ হয়। আসো তারপরে কোশ্চেনটা আসো। তারপরে কোশ্চেনটা বলেছে যে পার্সেন্টেজ অফ রেনফোর্সমেন্ট ইন কেস অফ স্ল্যাব, ঠিক আছে, হোয়ার হাই স্ট্রেংথ ডিফর্ম বার আর ইউজড নট লেস দেন। আচ্ছা, এটা পই পই করে বহুবার এই জায়গাটা বলেছি। এটা চলে যাওয়া হচ্ছে ক্লজ 26.5.2.1, মিনিমাম কতটা রেনফোর্সমেন্ট আমরা স্ল্যাবে দিই। বহুবার বলেছি যদি মাইল্ড স্টেল ইউজ করি তাহলে 0.15% অফ গ্রস ক্রস সেকশন অফ স্ল্যাব আমাকে রড ইউজ করতে হবে। যদি HYSD বার ইউজ করি তাহলে 0.12% অফ দ্য গ্রস ক্রস সেকশনাল এরিয়া অফ স্ল্যাব রড আমার ইউজ করতে হবে। তাহলে কি বললাম, যদি মাইল্ড স্টিল ইউজ করি তাহলে 0.15 ইন্টু বি ইন্টু ডি, ঠিক আছে। এখানে তাহলে ডি কোনটা হবে? ক্যাপিটাল ডি হবে। আর HYSD বার ইউজ করলে 0.12 ইন্টু বিডি। এই কোশ্চেনটা কি বলেছে? দ্য পার্সেন্টেজ অফ রেনফোর্সমেন্ট ইন কেস অফ স্ল্যাব হোয়েন হাই স্ট্রেংথ ডিফর্মড বার। তার মানে কি HYSD বার আমি ইউজ করেছি, HYSD বার ইউজ করেছি। তাহলে কত হবে? 0.12%। তাহলে অ্যান্সার হবে আমার বি। ক্লিয়ার হলো উত্তরটা? এবার তারপরে কোশ্চেন ক্লিয়ার হয়েছে তো? কোশ্চেনটা বুঝে যাবে, এটা লেখা আছে 26.5 এটাও আমি লিখে দিয়েছি ক্লজ নম্বরটা। দেখো এখানে ক্লজ নম্বরটা লিখে দিয়েছি 26.5.2.1। এই ক্লজে চলে যাবে, এই ক্লজে পুরো ব্যাপারটা লেখা আছে যে দা মাইল্ড স্টিল এনফোর্সমেন্ট আর টর্চ স্টিল এনফোর্সমেন্টে কিভাবে কিভাবে ইউজ করব। এবার আসো তারপরে কোশ্চেনটা। তারপরে পরের কোশ্চেনটা হচ্ছে আমার 59 নম্বর কোশ্চেন। বলো 59 নম্বর কোশ্চেনটা কি হবে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? এই প্রত্যেকটা পয়েন্ট আমি বলে দিয়েছি, এবার নিজেরা বলো কোনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। স্যার ডি নাম্বারটা হবে স্যার। কেন ডি নম্বরে কি বলা? প্রত্যেককে একটু সময় দাও, একটু বলো কেন হবে এটা। এটা সার্কুলার কলামে 6টা ছিল, এখানে 4টে আছে, এই জন্য এটা ভুল আছে। দেখো ডিতে কি লেখা আছে? দ্য নাম্বার অফ লঙ্গিচুডিনাল রেনফোর্সমেন্ট, ঠিক আছে, প্রোভাইডেড ইন সার্কুলার কলাম শুড নট বি লেস দেন 4। তো আমি কি শিখেছি? এটা কি শুড নট বি লেস দেন 4 হবে না 6 হবে? এটা হবে শুড নট বি লেস দেন 6, ঠিক আছে।
এবার হচ্ছে রেক্টাঙ্গুলার 60 নম্বর, আর বাদ বাকিগুলো দেখো সবই একই আছে। দ্য মিনিমাম ক্রস সেকশনাল এরিয়া কত বলেছে 0.8%, দ্য স্পেসিং অফ দ্য লঙ্গিচুডিনাল বার কত বললাম 300, এবার হচ্ছে 12 মিলিমিটার, মানে হচ্ছে রডটার সাইজ 12 মিলিমিটার। এই এ বি সি তিনটেই রাইট আছে, শুধু আমার ডি নম্বর উত্তরটাই ভুল আছে। এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। দেখো কারেক্ট ইনকারেক্ট আমাদের পরীক্ষাতে আসবে না, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি, কিন্তু এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য এটা আমি পড়াই আর কি। দেখো দুটো কোশ্চেনটা দেখবে, আগে দেখাই কোশ্চেনটা। এখানে দেখো ভিবি বলে একটা টেস্ট রয়েছে, ভিবি টেস্ট, এটা ভিবি টেস্ট রয়েছে, আরেকটা রয়েছে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট। তো আমি অলরেডি আগের দিন আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, কি ভিবি টেস্ট কি আর কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট কি বলে দিয়েছিলাম। টেস্টগুলো কেন মাপা হয়, দেখো আমরা ওয়ার্কিবিলিটি আমরা 3 ভাবে মাপতে পারি। কিভাবে মাপতে পারি, সাধারণত আমরা প্রত্যেক সাইডে ওয়ার্কিবিলিটি মাপি স্লাম টেস্টের মাধ্যমে, বা স্লাম টেস্ট বা স্লাম কোন টেস্ট, যেভাবে ইচ্ছা বলতে পারো আর কি। এটা আমরা ওয়ার্কিবিলিটি মাপি জেনারেল ফিল্ডে। যদি আমাদের এমন একটা কংক্রিট ইউজ করলো ওয়ার্কিবিলিটি হচ্ছে তোমার স্লাম্প হচ্ছে খুব হাই স্লাম্প, ঠিক আছে, তাহলে আমরা কি ইউজ করব। আবার যদি এমন একটা কংক্রিট দিল যার স্লাম্প হচ্ছে খুব কম, তাহলে আমরা কি ইউজ করব। যদি ভেরি লো স্লাম্প হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে ভিবি টেস্ট। ভিবি টেস্ট মেশিনটা এরকম দেখতে হয়। এখান দিয়ে আর কিছু জানার কিছু নেই, এখান দিয়ে এটা ভিবি টেস্টের এই মেশিনটা দেখলে, ঠিক আছে, এটা দেখে নিলে ভিবি টেস্টের মেশিনের ছবি। এটা হচ্ছে আমার কম্প্যাক্টিং ফ্যাক্টরের মেশিনের ছবি। এই দুটো টেস্ট দেখে নিলে, এটা কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, এটা ভিবি টেস্ট, ঠিক আছে। এখানে তোমাদের যেটা প্রয়োজন, একটা চার্ট বলে দিচ্ছি, চার্টটা একদম মনে রাখতেই হবে। দেখো চার্টটা এবার ভালো করে দেখো। যদি বলে ভিবি টেস্ট, ভিবি টেস্টের হচ্ছে ডিগ্রি অফ ওয়ার্কিবিলিটি আর ভিবি টাইমস ইন সেকেন্ড, এগুলো সব সেকেন্ড আর কি। যদি বলে ভিবি টেস্টের ক্ষেত্রে এইভাবে সাধারণত চার্টটা আইএস করে দেওয়া আছে, ভেরি লো, লো, মিডিয়াম আর হাই। এই ভ্যালুগুলো হচ্ছে 20 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে 2, 2 থেকে 0। আমি যেভাবে মনে রেখেছি, আমি মনে রেখেছি উল্টা ভাবে, ভেরি লো, লো, মিডিয়াম, হাই, 0 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, দেখো মিলে মিলে যাচ্ছে, 0 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, এভাবে আমি মনে রেখেছি, এটা আমার মনে রাখার কায়দা আর কি। তো আর ওয়ার্কিবিলিটি কি, ভেরি লো, লো, মিডিয়াম, হাই, হ্যাঁ, এই হলো আমার ভিবি টেস্টের ভ্যালু। এরপরে চলে আসে আমাদের কম্প্যাক্টিং ফ্যাক্টর। কম্প্যাক্টিং ফ্যাক্টরও তাই, আগের দিন ক্লাসে দেখে নেবে, কম্প্যাক্টিং ফ্যাক্টরের সম্বন্ধে আমি বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি। কম্প্যাক্টিং ফ্যাক্টরেরও 4টে ভ্যালু। এখানে কি দেখলাম, যেমন দেখলাম ভেরি লো, লো, মিডিয়াম আর হাই, এখানেও তাই। দেখো ভেরি লো, লো, মিডিয়াম আর হাই, এখানেও আমাদের এই 4টে ভ্যালু। তো ভেরি লো এর ক্ষেত্রে কোনটা, ভেরি লো এর ক্ষেত্রে 0.75 থেকে 0.80। সবসময় বলি যে পয়েন্ট দিয়ে ভ্যালু মনে রাখবে না, টোটাল ভ্যালুটা মনে রাখবে, আর মাথায় রাখবে যে তার আগে পয়েন্ট আছে। তার মানে কি 75 থেকে 80, 80 থেকে 85, 85 থেকে 92, মোর দেন 92, ঠিক আছে, এবং প্রত্যেকটার আগে পয়েন্ট আছে। তার মানে 0.75, 0.80, 0.80 থেকে 0.85, 0.85 থেকে 0.92, আর মোর দেন 0.92, ঠিক আছে। এবার কোশ্চেন গুলোতে আসো। 60, তাহলে আমরা কি শিখলাম, তাহলে আমরা শিখলাম কোশ্চেনতে দেখলে বোঝা যাবে। দেখো 60-এর 1 নম্বর অপশনে বলেছে হায়ার ভিবি টাইমস শো লোয়ার ওয়ার্কিবিলিটি। আচ্ছা, হায়ার ভিবি টাইম শো, এটা কি লোয়ার ওয়ার্কিবিলিটি শো করছে? এই ভিবি হায়ার ভিবি টাইমস শো লোয়ার ওয়ার্কিবিলিটি, দেখো হায়ার ভ্যালুগুলো কি লোয়ার ওয়ার্কিবিলিটি শো করছে, হ্যাঁ কি না? 10 থেকে 20 এটা হায়ার ভ্যালু, এটা লো, ভেরি লো। 5 থেকে 10 এটা লো। তাহলে এই স্টেটমেন্টটা ভুল না রাইট? রাইট, রাইট, এই স্টেটমেন্টটা রাইট। প্রত্যেকে বুঝতে পারছো কি? একটু সময় নিচ্ছি, কিন্তু প্রত্যেকে একইভাবে ক্লিক নাও করতে পারে ব্রেন, ঠিক আছে। যারা বুঝতে পারছো না একভাবে, তারা বলতে পারো কোশ্চেন, তাছাড়া আমি রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং দেখে নাও, তখন ইজিলি বুঝে যাবে আর কি।
তার কোশ্চেন নম্বর অপশন বি তে বলেছে হায়ার স্ল্যাম ভ্যালু শো হায়ার ওয়ার্কিবিলিটি। স্লাম তো তাই, যদি যদি ওয়ার্কিবিলিটি যদি বেশি হয় তাহলে তোমার হায়ার স্লাম ভ্যালু, স্লাম্পের ভ্যালু যদি বেশি হয় তাহলে তার ওয়ার্কিবিলিটি বেশি হবে, এটা তো আমরা জানি আর কি। ঠিক আছে, অপশন সি তে দেখো কি লেখা আছে, হায়ার কম্প্যাক্টিং ফ্যাক্টর শো হায়ার ওয়ার্কিবিলিটি। আচ্ছা এটা কি ঠিক আছে? হায়ার কম্প্যাক্টিং ফ্যাক্টর, হায়ার কম্প্যাক্টিং ফ্যাক্টর শো হায়ার ওয়ার্কিবিলিটি, হায়ার হ্যাঁ হ্যাঁ হায়ার কম্প্যাক্টিং ফ্যাক্টর শো হায়ার ওয়ার্কিবিলিটি, এই ঠিক স্টেটমেন্টটাও আছে আমাদের স্যার, ঠিক ঠিক আছে। আছে। তাহলে আমাদের হবে অপশন হচ্ছে ডি, যে নান অফ দিস। ঠিক আছে, এবার আসো 61 নম্বর কোশ্চেনে। 61 নম্বর কোশ্চেনে দেখি কি বলেছে। তাহলে আমাদের 60 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি। এবার আসো 61 নম্বর কোশ্চেনে, যে মিনিমাম পিচ অফ ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট ইন কলাম। তাহলে কি হয়েছিল মিনিমাম পিচ? আমরা তো জানি, বলো মিনিমাম পিচের ভ্যালু কি? স্যার মিনিমাম পিচ হলো কি কি বলেছিলাম? মিনিমাম পিচ কোনটাকে বলে? স্যার লিস্ট এই যে লিস্ট এই যে মিনিমাম পিচ, স্যার এই P1 যেটা দেখিয়েছিলাম, মিনিমাম পিচ কি? মিনিমাম পিচ এই 3 ভাবে দেখিয়েছিলাম। 250 মানে স্যার স্টিরাপের একটা থেকে আরেকটা দূরত্ব আর কি। 16 টাইমস দ্য স্মলেস্ট ডায়ামিটার অফ বার, আর 300 মিলিমিটার। এই তিনটের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমার মিনিমাম পিচ। এবার কোশ্চেনে আসো কি বলেছে দেখো। মিনিমাম পিচ দেখো, অপশন এ, the least lateral dimension of the column 16 times the smallest diameter of the bar। এখানে দেখো লেখা আছে 48 টাইমস, এটা আগের ক্লজে ছিল, এখনকার ক্লজে 48 টাইমস দ্য ডায়ামিটার অফ ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট, এই স্টেটমেন্টটা এখনকার ক্লজে নেই। এখনকার ক্লজে এখানে বলেছে 300 মিলিমিটার, এখনকার ক্লজে এখানে 300 মিলিমিটার বলেছে। ঠিক আছে, এই তিনটার মধ্যে যেটা লেসার অফ দ্য অ্যাবভ ভ্যালু, এই তিনটের মধ্যে যেটা লেসার ভ্যালু। আমি একটা জিনিস ভুল বলেছিলাম, আমার পড়ানোর সময় একটু কনফিউশন লাগছিল আর কি। এই তিনটের মধ্যে আমি কি বলেছিলাম, যেটা ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম না, এই তিনটের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু, এই তিনটের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু 250 মিলিমিটার, 192 আর 300, এই তিনটের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু, সরি এটা আমার ওলট পালট হয়ে গেছিল, ম্যাক্সিমাম মিনিমাম অনেক সময় ওলট পালট হয়ে যায়। এই তিনটের মিনিমাম বলেছিলাম কি? না স্যার, প্রথমে মিনিমাম প্রথমে বলেছিলেন, স্যার, লাস্টের দিকে ম্যাক্সিমাম বলেছিলেন। ম্যাক্সিমাম বলেছিলাম, আমার নিজেরই একটু ওলট পালট, এগুলো কোডের, আমি তো আর সবসময় প্রত্যেকদিন পড়ি না ব্যাপারগুলো, এগুলো না চর্চায় থাকলে কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম গুলিয়ে যায় আর কি। এই তিনটের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু হবে, ঠিক আছে, তোমরা তোমাদের বোঝাতে পারলেই হলো আর কি। তো এই তিনটে ভ্যালুর মধ্যে তাহলে মিনিমাম, হ্যাঁ বলো। স্যার ওই আগে যে কোডে 48, আগের যে কোডটাতে ওই সি অপশনটাতে 48 টাইমস অফ ডায়ামিটার, মানে কি ওটা যদি স্যার যত জানি ডায়ামিটার না, ওই ওই কোড দেখিনি, ওই কোডের আমি প্রশ্নই করব না, ওই কোড নেই, ওই কোড সম্বন্ধে কিছু জানি না, আমি ওই কোড চোখেও দেখিনি। ঠিক আছে, এখনকার কোডে এটা 300 মিলিমিটার লেখা আছে, আমি 300ই জানি। ঠিক আছে, তো তাহলে এই তিনটের মধ্যে যেটা লেসার ভ্যালু সেটা হচ্ছে আমার মিনিমাম পিচ ডিস্টেন্স। তাহলে বুঝতে পারলাম যে মিনিমাম পিচ ডিস্টেন্স আর কি করে বের করব। এবার আসো কোশ্চেন নাম্বার 62। কোশ্চেন নাম্বার 62-তে বলেছে ম্যাক্সিমাম ডিস্টেন্স কার ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন এক্সপ্যানশন জয়েন্টের ম্যাক্সিমাম ডিস্টেন্স কত? কোশ্চেন নাম্বার 63। আচ্ছা এটাও সবগুলোই এগুলো আইএস কোডের প্রভিশন আর কি। এটা চলে যাবে ক্লজ 27.2, ক্লজ 27.2 কারো যদি থাকে পড়ে শোনাও, ক্লজ 27.2 এ কি লেখা আছে বলো। দেখো ক্লজ 27.2 এ লেখা আছে 45 মিটার। যদি আমাদের যাদের কাছে নেই আর কি, মানে বই খুলতে পারোনি, তারা সাইডে লিখে রাখো ক্লজ 27.2 পেজ নাম্বার হচ্ছে 50, এখানে এটা করা আছে। ক্লজ 27.2 পেজ নাম্বার 50-এ বলে আছে যে ম্যাক্সিমাম এক্সপ্যানশন জয়েন্ট হচ্ছে 45 মিটার করে করে, মানে আমার একটা বিল্ডিং এর লেন্থ যদি, টোটাল লেন্থ যদি আমার ধরো রয়েছে ধরো 60 মিটার, তাহলে আমি 45 মিটারের পরে একটা এক্সপ্যানশন জয়েন্ট দেবো, বাদ বাকি রেস্ট ডিস্টেন্স তারপরে আমি তৈরি করব। ঠিক আছে, তো এটা আমি ক্লজে লিখে দিয়েছি আর কি, দেখাচ্ছি তারপর তোমাদের একটু এখানে দেখিয়ে দিই। এটা কোশ্চেন নম্বর 62, কোশ্চেন নম্বর 62
দেখো কোশ্চেন নাম্বার 62 অলরেডি এখানে লেখাই আছে, ক্লজ 27.2 IS 456 2000। এবার আসো কোশ্চেন নাম্বার 63। দেখো কোশ্চেন নাম্বার 63-তে তোমাদের বলেছে এ কন্টিনিউয়াস বিম ইজ ডিম টু বি ডিপ বিম। ডিপ বিম কাকে বলে শুধু এটুকুন মনে রাখবে, এটা ক্লজ 29.2 এ বলা আছে। ক্লজ 29.2 এ বলা আছে L/D এই রেশিওটা যদি লেস দেন 2 হয় তাহলে সেটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে হয়। ডিপ বিম হচ্ছে সিম্পলি সাপোর্টেড, অবশ্যই ডিপ বিম। এটা হচ্ছে বের করে নাও। দেখো কি লেখা আছে, কোডটা পড়ে শোনাই। এ বিম শ্যাল বি ডিম টু বি ডিপ বিম। একটা বিমকে আমি তখনই ডিপ বিম বলবো যখন L/D এই রেশিও আমার লেস দেন 2 হবে। লেস দেন 2 কার ক্ষেত্রে হবে? সিম্পলি সাপোর্ট বিমের ক্ষেত্রে লেস দেন 2 হবে, তাকে আমি ডিপ বিম হিসেবে বলবো। আর কখন আমি কন্টিনিউয়াস বিম বলবো? যখন আমার এই L/D রেশিও যখন আমার লেস দেন 2.5 হবে তখন তাকে আমি ডিপ বিম বলবো, কিন্তু কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে তাকে ডিপ বিম বলবো। বোঝা গেল বা কি বলতে চাচ্ছি? আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ, যে ধরো আমাকে বললো একটা ডিপ বিম, তো একটা বিমকে কখন আমি ডিপ বিম বলবো? যদি আমার বিমটা যদি আমার সিম্পলি সাপোর্টেড বিম হয়। আমার বিম হতে পারে সিম্পলি সাপোর্টেড বিম আবার কন্টিনিউয়াস বিম, আমার তো দু রকমের বিম হতে পারে। যদি আমার সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে L/D রেশিও যদি লেস দেন 2 হয় তবে তাকে বলবো ডিপ বিম। আর যদি আমার কন্টিনিউয়াস বিম হয় তাহলে L/D রেশিও যদি 2.5 এর কম হয় তবে তাকে বলবো ডিপ বিম। এই আমার মোটামুটি ডিপ বিমের কনসেপ্ট হয়ে গেল। এবার আসো 64 নম্বর কোশ্চেন। 64 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? এ কন্টিনিউয়াস বিম is deemed to be a deep beam when the ratio of effective length to overall depth is less than। অ্যান্সার কোনটা হবে এর ক্ষেত্রে? সি 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 হবে তাহলে আমার অ্যান্সার 2.5। আর যদি হ্যাঁ সি হচ্ছে, ঠিক আছে। এবার আসো এর পরের কোশ্চেনটা। এর পরের কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন নাম্বার 64 বলেছে ক্রিটিক্যাল সেকশন ফর কার ক্ষেত্রে? শিয়ার ইন কেস অফ এ ফ্ল্যাট স্ল্যাব, ঠিক আছে, অ্যাট এ ডিস্টেন্স অফ। এটা তুমি পেয়ে যাবে হচ্ছে, এটাও পরিষ্কার দেওয়া আছে যে ক্লজ নম্বর 31.3.2 দেখবে 12 এ বলে একটা ফিগার রয়েছে, এখানে আমি লিখে দিয়েছি অলরেডি, দাঁড়াও বের করি। এই ক্লজে চলে যাবে, ক্লজ নম্বর 31.3.2, এখানে ফিগার 12 এ। আচ্ছা প্রত্যেকের কাছে কোড থাকলে একটু বের করে নাও, নাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে। একবার বের করে নাও 31.3.2, বের করে নাও একবার, ঠিক আছে। 12 এ, কখনো 12 বি না, 12 এ। কোশ্চেনটা বের করো। বলেছে দ্য ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার ইন কেস অফ ফ্ল্যাট স্ল্যাব অ্যাট এ ডিস্টেন্স অফ, ঠিক আছে। ক্রিটিক্যাল সেকশন কাকে বলে? ক্রিটিক্যাল সেকশন ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে কলামের থেকে ডি ডিস্টেন্সে। বের করে নেবে ছবিটা বের করলেই খুব ক্লিয়ার বোঝা যাবে, এটা এক্সপ্লেন করছি না, ঠিক আছে। ছবিটা এরকম বলা রয়েছে, এই একটা কলাম রয়েছে, এই একটা ধরে একটা কলাম রয়েছে, আর এর উপর একটা স্ল্যাব রয়েছে। এবার কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা একবার পড়ি। কোশ্চেনটা বলেছে, এই কত নম্বর কোশ্চেন হচ্ছিল এটা? 64 ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার ইন কেস অফ এ ফ্ল্যাট স্ল্যাব, ঠিক আছে। এটা একটা ফ্ল্যাট স্ল্যাব, এটা একটা ফ্ল্যাট স্ল্যাব, এটা একটা ফ্ল্যাট স্ল্যাব, ঠিক আছে। এটা একটা আমার একটা ফ্ল্যাট স্ল্যাব। এর ক্রিটিক্যাল সেকশন কোনটা? এর ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এটা যদি ডি হয়, এটা যদি আমাদের ডি হয় তাহলে এদিকে D/2, এদিকে D/2, আর এদিকে D/2, এদিকে D/2, তার মানে এই টোটালটাকে বলা হয় ক্রিটিক্যাল সেকশন। এই টোটালটাকে বলা হয় ক্রিটিক্যাল সেকশন। এটা আমি একটা ডাইমেনশনে দেখালাম। এই কলামের তো দুটো ডাইমেনশন, সেই সেম ডাইমেনশনে আরেক ডাইমেনশনে ধরলে সেটাও
d/2 চারদিকে হবে আর কি, ঠিক আছে। এবার কোশ্চেনটা দেখো কি বলেছে, দেখো কি বলেছে, দেখো কোশ্চেনে বলেছে দ্য ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার ইন কেস অফ এ ফ্ল্যাট স্ল্যাব। তাহলে অপশন বি তে দেখো কি লেখা আছে, d/2 ফ্রম পেরিফেরি অফ দি কলাম বা ক্রিটিক্যাল ড্রপ অফ দা প্যানেল। আমি তো কলাম লিখিয়েছি, d/2 ফ্রম পেরিফেরি অফ দি কলাম, কলামের চারদিক দিয়ে d/2 অফ দি ডিস্টেন্সকে আমরা ক্রিটিক্যাল সেকশন বলতে পারি। বোঝা গেছে কোশ্চেনটা? স্যার আরেকবার বলুন না, ফ্ল্যাট স্ল্যাবটা কি বা ফ্ল্যাট স্ল্যাবের ক্রিটিক্যাল দেখো সেকশনটা আরেকবার। এই পার্টিকুলার জায়গাটা তোমাদের সিলেবাসে নেই, বলেছে এটা কলাম যখন পড়াবো তখন আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ছবিটা দেখাই, দাঁড়াও ছবিটা দেখাই, এভাবে তো বলা মুশকিল, ছবিটা দেখাই। আপনি স্যার টি সেকশন বিল তো এঁকেছিল। দাঁড়াও ছবি দেখিয়ে দিচ্ছে একবারে। ছবিটা একবার দেখিয়ে দিই। এটা পেজ হচ্ছে আমার 54 নম্বর পেজ। এটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব, এই যে এটাকে আমি ফ্ল্যাট স্ল্যাব বলছি। ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার, পার্টিকুলার এই ছবিটা দেখো, ক্রিটিক্যাল সেকশন ফর শিয়ার। আমার এখানে আমি পেন দিয়ে নোট ডাউন করতে পারি না, ঠিক আছে, এই পিডিএফটা ডাউনলোড করলাম তো ইয়ে থেকে, গুগল থেকে, পেন দিয়ে লেখা যায় না। তো এখানে কি দেখাচ্ছে, এই কলামের গা থেকে এদিকে দেখো d/2, এই কলামের গা থেকে এদিকে d/2, সেম এদিকেও হবে d/2। এই টোটাল, এই ছবিটা দেখে নিয়েছো তো? এই ছবিটা আবার দাঁড়াও, এই ছবিটাকে তোমরা দেখে নিয়েছো, বুঝতে পেরেছো ছবিটা? এবার ছবিটা আমি অ্যানালাইসিস করছি, ছবিটা বুঝিয়ে দিলাম, এবার ছবিটা অ্যানালাইসিস করছি। কি দেখলাম ছবিতে, এই একটা স্ল্যাব আছে, এই একটা স্ল্যাব আছে, আর এটা কলাম আছে। তো ক্রিটিক্যাল সেকশন কাকে বলবো? এরা কলাম আছে, এর এই গা থেকে d/2 ডিস্টেন্স, এই গা থেকে d/2, আর এই এজ থেকে d/2, এই ডিস্টেন্সকে বলা হয় ক্রিটিক্যাল সেকশন। এবার অনেকে বলতে পারে স্যার ক্রিটিক্যাল সেকশন মানে কি? ক্রিটিক্যাল সেকশন মানে হচ্ছে কলামটা যখন ফেল করবে বা কলামটা যখন বসে যাবে তখন এই টোটাল এরিয়াটা ধরে ক্র্যাক হবে। কলামটা যদি কোনো কারণে ফেল হয়, এই টোটাল এরিয়াটা ধরে কলামটা ক্র্যাক হবে, এই টোটাল এরিয়াটা ধরে। শুধুমাত্র এমন নয় যে এই এটুকুনি শুধুমাত্র মাটির নিচে ঢুকে গেল, কলামটা এভাবে মাটির নিচে ঢুকে গেল, স্ল্যাব মাটির ওপরেই থেকে গেল, সেরকম না। কলাম স্ল্যাবেরও এই দিকের এই পোর্শনটা নিয়ে মাটির নিচে ঢুকবে, একেই বলেছে ক্রিটিক্যাল সেকশন। এই জায়গাটা আমি অ্যানালিসিস করবো আরো ভালো করে, এটা আমি তোমাদের কলাম পড়াবো, সে সময় দেখে নেবে। এটা শুধু ফ্ল্যাট স্ল্যাবের জন্য, কোশ্চেনটা তো শুধু ফ্ল্যাট স্ল্যাবই বলেছে তোমার, দেখো না, এটা তো কোশ্চেনে তো বলেই দিয়েছে ক্রিটিক্যাল সেকশন ফর ফ্ল্যাট স্ল্যাব, এ তো ফ্ল্যাট স্ল্যাব বলেই দিয়েছে। এবার আসো এরপরে কোশ্চেনে বলেছে 65 নম্বর কোশ্চেন, দ্য মিনিমাম থিকনেস অফ আরসিসি ওয়াল। আচ্ছা আরসিসি ওয়ালের মিনিমাম, এটা একদম মনে রাখো, এই কোশ্চেন গুলো আর জানার কিছু নেই। আরসিসি ওয়ালের মিনিমাম থিকনেস হচ্ছে 100 মিলিমিটার হয়, ঠিক আছে, ব্যাস, আর এর বাইরে কিছু নেই। এবার আছে 68 নম্বর কোশ্চেন। দেখো এই কোশ্চেন গুলো না, এর পরে যে কোশ্চেন আছে 66 নম্বর কোশ্চেন, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, এবার দাঁড়াও, এবার আসছে হচ্ছে 66 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 66 নম্বর কোশ্চেন হচ্ছে কি বলেছে,